একটা কাজ করি, আমি স্ক্রিন শেয়ার আমার দেই কথা শোনা আর যাচ্ছে? তুই। হ্যাঁ হ্যাঁ শোনা যেতেছে, আমার কথাটা শোন। আমি স্ক্রিন শেয়ার দেই আর তুই ওই স্ক্রিন শেয়ার দেখে হ্যাঁ, হ্যাঁ। দেখে বল, তাহলে তোর মনে নেটের প্রবলেম হইতাছে, ওই প্রেসারটা কম পড়বে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আচ্ছা। আবার শুরু আচ্ছা, থেকে স্টার্ট কর, তাহলে সেকেন্ড মনে হয় ভালো স্লাইডে হয়। যাই। আচ্ছা, আচ্ছা, শুরু হয়। আচ্ছা, আগের কি আমার কোনো কথাই শোনা যায়নি? আগে অনেক কিছু শোনা যায় নাই। আচ্ছা, তাহলে ফার্স্ট থেকেই শুরু করি। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আহ, থেকে শুরু কর। আজকে হচ্ছে আমাদের উইক 7, যেখানে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইথিক্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমরা এখানে আজকে আলোচনা করব কিভাবে আমাদের কোন একটা টেকনোলজির রিস্ক আমরা কখন একটা রিস্ক আমরা মানে অ্যাকসেপ্ট করব, যে এই রিস্ক থাকা সত্ত্বেও আমরা এই টেকনোলজিটাকে আরো এগিয়ে নিব এই হিসেবে। এবং রিস্ক যখন অ্যানালাইসিস, তো তাজবীর, সেকেন্ড স্লাইড। হ্যাঁ, রিস্ক অ্যানালাইসিস সম্পর্কে জানতে হলে আমাদের সর্বফার্স্ট জানতে হবে রিস্ক, এবং রিস্ক সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে হচ্ছে হ্যাজার্ড। এখানে বলা হয়েছে, উই স্পিক অফ হ্যাজার্ড ইফ এ টেকনোলজি অর ইটস ইউজ ক্যান কজ ড্যামেজ অর আদারওয়াইজ আনডিজারেবল ইফেক্টস। অর্থাৎ একটা টেকনোলজি যখন হচ্ছে আমাদের কোনো ক্ষতির কারণ হতে পারে, অথবা হচ্ছে ওই টেকনোলজির ইউজের ফলে জনগণ যখন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স থাকে, তখন হচ্ছে আমাদের এই হ্যাজার্ড টার্মটা আসে। এবং রিস্ক টার্মটা হচ্ছে হ্যাজার্ডের একটা স্পেসিফাইড ভার্সন। যখন দ্য টার্ম, এখানে বলা হয়েছে দ্য টার্ম রিস্ক উইল বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য প্রবাবিলিটি অফ অ্যান কি আবার সমস্যা? স্যার মনে হয় স্যার আমি ট্রাই করে দেখতে পারিনি হালের জায়গায়। তুমি ট্রাই করে দেখতে পারো, কিন্তু তুমি কি এগুলো প্রিপারেশন নিছো? স্যার প্রিপারেশন মানে দুজন মিলে রেডি করছি তো মোটামুটি, আচ্ছা, তাইলে ট্রাই দাও। আশা করি যে বলতে পারবো। আচ্ছা, তো ট্রাই দাও। আচ্ছা সো নিহাল হ্যাজার্ড পর্যন্ত বলে গেছে, তো আমি ডেফিনেশন অফ রিস্ক থেকে শুরু করছি। The definition of risk: the term risk will be defined as the product of the probability of an undesirable event and the effect of that event, unless stated otherwise. সো রিস্ক আসলে যেখানে রিস্ক টার্ম রিস্ক ডিফাইন করার একটা ভালো একটা একটা সিস্টেম হচ্ছে যে কিছু প্রবাবিলিটির একটা মানে আমরা চাই আমাদের অপ্রত্যাশিত কিছু ঘটনার হুম, আহ, ঘটনার সমষ্টি, এবং হুম। ওইগুলার যে প্রভাব, ওই ঘটনাগুলোর যে প্রভাব, ওইগুলাই হচ্ছে মেইনলি রিস্ক হিসাবে বলা যেতে পারে। যে, আহ, অথবা যদি হ্যাঁ যদি আমরা যেই এই অপ্রত্যাশিত ঘটনা এবং সেই ঘটনাগুলোর সাথে যদি আরো কিছু প্রভাব জড়িত থাকে, সেগুলাকে আমরা মূলত রিস্ক বলতে পারি। This probability is often taken to be the relative frequency of an undesirable event, such as once every 10 week, 10 year. তো এই প্রবাবিলিটিটা আসলে প্রথমত আমরা স্ট্যাটিস্টিক্সে যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি সম্পর্কে পড়ছি, এগুলার একটা একটা হিসাব নিকাশ, যেমন প্রতি 10 বছরে কি ধরনের প্রতি 10 বছরে কি ধরনের ঘটনা ঘটে, এইগুলার একটা স্ট্যাটিস্টিক্যাল হিসাবের উপর ভিত্তি করে করা হয়। With this definition, the term risk is a measure for the expected number of fatalities per time unit. সো এই ডেফিনিশন অনুযায়ী রিস্কটাকে আসলে মেজার করা হয় যে কি পরিমাণ মৃত্যু ঘটছে, ফেটালিটি ঘটছে প্রতি একক সময়, এটা দিয়ে আসলে মেইনলি হিসাব করা হয় রিস্কটাকে। রিস্কের একটা বড় বিষয় হচ্ছে দ্য টার্ম অফ রিস্ক ইজ এ স্পেসিফিকেশন অফ দ্য টার্ম হ্যাজার্ড। সো আগে যেটা বলা হয়েছে যে রিস্ক হচ্ছে আসলে হ্যাজার্ডের একটা খুবই নির্দিষ্ট একটা টার্ম। দ্য সেম হ্যাজার্ড ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ রিস্ক ইন ভেরিয়াস ওয়ে। সো একটা হ্যাজার্ডকে আমরা একটা রিস্ক হিসাবেও ব্যাখ্যা করতে পারি, বিভিন্ন ভাবে করা যেতে পারে এটা। There can be other definitions of risk, such as the probability of an undesirable event taking place. সো রিস্কের আরো কিছু ডেফিনেশন থাকতে পারে, যেমন এর মধ্যে এখানে দুটা ডেফিনেশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে আমাদের কিছু
অপ্রত্যাশিত ঘটনার একটা প্রবাবিলিটি যেগুলা ঘটতেছে এগুলাকে রিস্ক। আজকে আমি ইভেন্ট কিছু দৌড়াদৌড়ি এটা জন্য আমাদের প্রিপারেশন নিতে পারিনি, অপ্রত্যাশিত সো ঘটনার যে সর্বোচ্চ ক্ষতিকর প্রভাবটা ফেলতে পারে এটাকে আমরা রিস্ক বলতে পারি। এখানে লাস্ট যে টপিকটা ওটা হচ্ছে সেফটি, যেটা রিস্ক এন্ড হ্যাজার্ডের সাথে খুবই ভালোভাবে জড়িত। সো এখানে সেফটি বলতে সেফটি ইজ সামটাইমস ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাবসেন্স অফ রিস্ক এন্ড হ্যাজার্ড। সো এখানে সেফটি বলতে একদম মানে একদম ক্লিয়ার জিনিসটা যে যদি কখনো কোথাও কোনো রিস্ক অথবা হ্যাজার্ড না থাকে সেই জিনিসটাকেই আমরা সেফটি বলতে পারি, সেফ বলতে পারি এক কথায়। Usually a technological product cannot be made absolutely safe in this sense. সো একটা টেকনোলজির প্রোডাক্টকে কখনো আসলে এই চিন্তায় একদম পুরোপুরি সেফ বলা যেতে পারে না, কারণ সবসময় কোনো না কোনো একটা রিস্ক থেকে যায়। There are some reasons for which it is not always possible to predict the hazards of a technology beforehand and to express them reliably as risk. সো যেটা বললাম যে এই কারণেই সবসময় আসলে একটা টেকনোলজি কি ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, কি ধরনের হ্যাজার্ড তৈরি করতে পারে, টেকনোলজিটার সাথে কি ধরনের হ্যাজার্ড যুক্ত থাকতে পারে, এটা আসলে বের করা আনা সম্ভব না। যেমন আমরা বর্তমানে ফেসবুক একটা টেকনোলজি বলতে পারি, অথবা কম্পিউটার অথবা মোবাইল ফোন এগুলো একটা টেকনোলজি বলতে পারি, বাট প্রথম যখন মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল তখন আসলে মোবাইল ফোনের নেগেটিভ যে জিনিসগুলো এগুলো নিয়ে আসলে মানুষ চিন্তা করে না। যেমন বর্তমানে আমরা জানি যে মোবাইল ফোনের যে সিগন্যালগুলো আসে এগুলো থেকে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে বিভিন্ন ব্রাইট ডিসপ্লে, বিশেষ করে মোবাইল ফোন, ল্যাপটপ এসবের যে ডিসপ্লে থেকে যে ব্লু লাইটটা আসে আমাদের চোখে, এটা চোখের জন্য ক্ষতিকর। তো এটা আসলে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব ছিল না। সো এখানে এটা বোঝানো হচ্ছে। তো এখানে এরকম আরো কিছু ব্যাপার বোঝানোর জন্য কিছু পয়েন্ট আনা হয়েছে, যেমন the complexity of causal relation between potential causal agents and specific undesirable events. সো এখানে যে আমরা যেটা বলতেছিলাম যে একটা টেকনোলজির আসলে আগে থেকে যেই হ্যাজার্ড গুলা সম্পর্কে জানার যে সীমাবদ্ধতা আমাদের আছে, এগুলার ক্ষেত্রে যে একটা এইগুলোর মধ্যে যে সম্পর্কটা আসলে তৈরি করা খুবই কঠিন। যে একটা জিনিসের মধ্যে খারাপ খারাপ যে প্রভাবটা ফেলতে পারে, অপ্রত্যাশিত যে ঘটনাটা ঘটতে পারে, এটার সাথে আসলে অন্য জিনিসগুলোর সম্পর্ক তৈরি করা একটু কঠিন। আনসার্টেনিটি i.e. ল্যাক অফ নলেজ, এটাও একটা বিষয় যে কেন হ্যাজার্ড সম্পর্কে আগে আমরা ধারণা নিতে পারি না। এটা হচ্ছে আমরা আসলে কখনো জানি না এটা নির্দিষ্টভাবে যে কি হতে পারে। এটা আমাদের দেখা যাচ্ছে যেটা বললাম যে কেউ আগে, যেমন মোবাইল আবিষ্কার আগে অথবা কম্পিউটার আবিষ্কার আগে কেউ আসলে এসবের সম্পর্কে ধারণা ছিল না, আমাদের নলেজ ছিল না যে ব্লু লাইটের কারণে আমাদের চোখে সমস্যা হতে পারে, অথবা মোবাইলের যে রেডিয়েশন এগুলো থেকে আমাদের ক্যান্সার হতে পারে। তো এটা একটা যে আমরা নিশ্চিতভাবে কখনো বলতে পারি না যে এগুলার সমস্যাটা আদৌ কি ঘটবে নাকি না। লাস্ট যে জিনিসটা ওটা হচ্ছে ambiguity, which refers to the fact that different interpretations or meaning may be given to the measurement, characterizations and aggression and evaluation of hazard. সো এখানে একটু এই জিনিসটা একটু জটিল, কারণ আমরা যে হ্যাজার্ড গুলার কথা বলতেছি এগুলার এক রকম ভাবে মানুষ এগুলাকে ব্যাখ্যা করতে পারে। যে একটা জিনিস আসলে যেমন আমরা বলছি যে ব্লু লাইট, বিভিন্ন ডিসপ্লে ব্লু লাইট থেকে আমাদের চোখে সমস্যা হতে পারে। এখন এটা এক এক গবেষণায় এক এক ভাবে এটার ফলাফলটা পাওয়া যেতে পারে, এবং কি ধরনের আমাদের এখানে মেজারমেন্টের কথা বলা হয়েছে যে কি ধরনের ক্ষতি হইতে পারে, কি পরিমাণ ক্ষতি হইতে পারে, ক্যারেক্টারাইজেশনের কথা বলা হয়েছে যে কেমন ক্ষতি হইতে পারে। যেমন আমাদের রেডিয়েশন থেকে, মোবাইলের রেডিয়েশন থেকে ক্যান্সার হতে পারে, এখন কি ধরনের ক্যান্সার হতে পারে এটা সম্পর্কে আমরা অনেকে জানি না। তারপরে এগ্রেশন এন্ড ইভ্যালুয়েশন অফ হ্যাজার্ড, যে এগুলার যে একদম ভালোভাবে যাচাই বাছাই করার যে আমাদের ক্ষমতাটা, এগুলো আসলে সীমাবদ্ধতার একটা বড় কারণ। রিস্ক অ্যাসেসমেন্ট, সো এটা রিস্ক অ্যাসেসমেন্ট বলতে মেইনলি যে জিনিসটা বোঝায় এটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। আমরা বলতে পারি যে একটা রিস্ক সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা পাওয়া অথবা এটা নিয়ে আরো বিস্তারিত জানা, এটা একটা প্রক্রিয়া বলা যেতে পারে। টু জাজ ওয়েদার সার্টেন হ্যাজার্ড আর অ্যাকসেপ্টেবল, অ্যান অ্যাটেম্প্ট ইজ ইউজুয়ালি ফার্স্ট মেড টু ম্যাপ দেম অ্যান্ড এক্সপ্রেস দেম অ্যাজ রিস্ক। তো প্রথমে একটা রিস্ক অ্যাসেসমেন্টের একটা বড় বিষয় হচ্ছে একটা আমাদের এখানে যে মূল বিষয়টা যে সব টেকনোলজির ক্ষেত্রেই
একটু রিস্ক থাকে, কিন্তু তাই বলে আমরা একটা টেকনোলজি অথবা একটা আমাদের অ্যাকশনকে একদম ফেলে দিতে পারি না। তো সেক্ষেত্রে এই রিস্কগুলো সহ একসেপ্ট করার জন্য, এই হ্যাজার্ডগুলো সহ একসেপ্ট করার জন্য কিছু প্রথমে একটা নির্দিষ্ট ম্যাপ তৈরি করতে হবে। এন্ড এগুলা যে রিস্ক, এগুলো আসলে আমাদেরকে তুলে ধরতে হবে ওই 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 ডিজাইনটাতে, যে এই একটা টেকনোলজির নির্দিষ্ট যে সমস্যাগুলো, এগুলো যাতে সবাই ক্লিয়ারলি দেখতে পারে, বুঝতে পারে, ধারণা নিতে পারে। This takes place by carrying out so-called risk assessment. সো এই জিনিসটা যে আমরা যে একটা একটা টেকনোলজি অথবা একটা কোনো প্রযুক্তির যে হ্যাজার্ড গুলো থাকতে পারে, রিস্ক গুলো থাকতে পারে, এটা আসলে বের করে আনা এবং এগুলাকে সাজিয়ে দেখা, মানুষের কাছে তুলে ধরার যে সিস্টেমটা, এটাই হচ্ছে মেইনলি রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট ইউজুয়ালি কনসিস্ট অফ 4 স্টেপস। সো রিস্ক অ্যাসেসমেন্টের প্রধানত 4টা স্টেপ আছে। একটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে এটা হচ্ছে রিলিজ অ্যাসেসমেন্ট। Release assessments are physically effects that can lead to harm and originate and technical installation. So প্রথমে রিস্ক অ্যাসেসমেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে রিলিজ অ্যাসেসমেন্ট যেটাকে বলা হয়। এটা হচ্ছে যে একটা রিস্ক আমাদের ফিজিক্যালি কি ধরনের ক্ষতি করতে পারে এবং এটা থেকে যে আমাদের বিভিন্ন আরো বড় ধরনের টেকনিক্যাল প্রবলেম হতে পারে, টেকনিক্যাল প্রবলেম স্থায়ী প্রবলেম সৃষ্টি করতে পারে, এটা একটা বিষয়। যেমন বর্তমানে 5G নিয়ে অনেক একটা গবেষণা চলছে এবং 5G যেমন আমাদের প্রযুক্তির ক্ষেত্রে একটা বড় একটা স্টেপ, একই সাথে কিন্তু এটা আমাদের হেলথের দিক দিয়ে একটা বড় চিন্তার বিষয়। কারণ আমরা জানি যে ইতিমধ্যে 5G যেই রেডিও সিগন্যাল ইউজ করে, যে ফ্রিকোয়েন্সি ইউজ করে, এটা মানুষের দেহে ক্যান্সার সৃষ্টি করার জন্য খুবই একটা বড় প্রভাব ফেলে। তো এখানে কিভাবে আমরা যদি বেশি 5G সিগন্যাল ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই 5Gর সাথে কিন্তু অন্যান্য যে এই আমাদের ফিজিক্যাল ড্যামেজের একটা রিলেশন আছে। এটা হচ্ছে প্রথমে চিন্তা করা বিষয়, এটাই হচ্ছে রিলিজ অ্যাসেসমেন্ট। এক্সপোজার অ্যাসেসমেন্ট 5G যে তুমি বললা যে হচ্ছে হইতে পারে, সেটা কি হচ্ছে অলরেডি প্রুভেন? স্যার এটা মানে এটা নিয়ে গবেষণা চলছে যে আসলে কি অ্যাকচুয়ালি অ্যাকুরেট নাকি। কারণ এটা নিয়ে এখনো যেহেতু 5G অত বেশি ভাবে বিভিন্ন দেশে প্রয়োগ করা হয় না, বেশি দিন ধরে এটা এফেক্টিভ চলছেও না বিভিন্ন দেশে। তো এটা আসলে এফেক্টটা বুঝতে যেহেতু সময় লাগে, তাই এটা নিয়ে এখনো একটু অপেক্ষা করা হচ্ছে। বাট এটা মাথায় রাখা হয়েছে যে এটার একটা ব্যাড এফেক্ট পড়তে পারে। তো এইটাই মেইনলি হচ্ছে রিলিজ অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্যটা। আচ্ছা। Exposure assessment, it predicts the exposure of vulnerable subjects like human being to certain releases. আমরা যেটা বললাম, এখানে রিলিজ বলতে যেটা বলা হচ্ছে যে বিভিন্ন নেগেটিভ এফেক্ট অথবা হার্ম গুলো আমাদের হতে পারে, এইটার প্রতি মানুষ কতটা এক্সপোজড, এটা হচ্ছে এক্সপোজার অ্যাসেসমেন্টের মূল যেই ধারণাটা। তো যেটা বললাম যে 5G, বর্তমানে 5G নেটওয়ার্ক নিয়ে যেমন একটা আমরা যেমন বলতেছিলাম যে এটা থেকে ক্যান্সার হতে পারে, এটা একটা বড় বিষয় হচ্ছে 5G কিন্তু কোনো বাধা, বিশেষ করে ওয়াল অথবা কোনো ওয়াল টাইপ অথবা একটা নির্দিষ্ট পরিমাণ বাধা অতিক্রম করে যেতে পারে না। তো সেই ক্ষেত্রে কেউ সারা একটা দেশে যদি বিভিন্ন জায়গায় 5G নেটওয়ার্ক বসানো হয়, সেই ক্ষেত্রে একটা মানুষ কি পরিমাণে এই 5G রেডিয়েশনের প্রভাবে প্রভাবিত হতে পারে, এক্সপোজড হতে পারে, এটা একটা বিষয় আছে। কারণ সবাই যদি ঘরে থাকে, সেই ক্ষেত্রে আসলে 5Gটা মানুষকে বেশি এফেক্ট করবে না। বাট এমন যদি হয় যে 5Gটা মানুষের প্রত্যেকের ঘরের প্রত্যেকের রুমেই একটা করে অথবা একাধিক 5G নেটওয়ার্কের টেকনোলজি বসানো আছে, তো সেক্ষেত্রে আসলে দেখা যায় যে এই এক্সপোজারটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু এগুলো যদি ঘরের বাইরে হয় এবং সবাই যদি 5G গুলো ঘরের বাইরে ব্যবহার করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সপোজারটা অনেক কম। তো এটা হচ্ছে এক্সপোজার অ্যাসেসমেন্টের একটা মূল চিন্তা। থার্ড যে পয়েন্ট আউট হচ্ছে কনসিকুয়েন্স অ্যাসেসমেন্ট। ইট ডিটারমাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন এক্সপোজার এন্ড হার্মফুল কনসিকুয়েন্সেস। সো যেটা বললাম যে আমরা 5G নিয়ে যেটা বলতেছিলাম যে যদি ঘরের বাইরে আমরা 5G নেটওয়ার্ক গুলা বসাই এবং ঘরের ভিতরে 5G নেটওয়ার্ক বসাই, দুইটার ক্ষেত্রে দুই রকম এক্সপোজার আমরা দেখতে পারি। যে ঘরের বাইরে হলে মানুষ ঘরের ভিতরে থাকা অবস্থা অনেক কম এক্সপোজার হয় এই 5G রেডিয়েশনের, কিন্তু যদি ঘরের ভিতরে 5G নেটওয়ার্ক গুলো থাকে একই সাথে, সেক্ষেত্রে দেখা যায় এক্সপোজারটা বেশি হয়ে যায়। এবং এই যে এক্সপোজার ফলে যে আমাদের যে ক্ষতিগুলো হতে পারে, এই দুটার মধ্যে যে রিলেশনটা আমরা তৈরি করতে পারি, এটাই হচ্ছে কনসিকুয়েন্স অ্যাসেসমেন্ট। যে মেইনলি আমরা যে কনসিকুয়েন্সটা হতে পারে, যে যেমন বললাম যে অনেক অনেক বিজ্ঞানী মনে করে যে 5G রেডিয়েশন থেকে আমাদের ক্যান্সার হতে পারে। এইটা হচ্ছে এরকম ধারণাগুলো হচ্ছে কনসিকুয়েন্স অ্যাসেসমেন্টের মূল ভিত্তি।
আর লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে রিস্ক এস্টিমেশন। The risk is determined and presented using the result obtained earlier. সো রিস্ক এস্টিমেশন এটা হচ্ছে মেইনলি রিস্কটার সম্পর্কে যত ধারণাগুলা এগুলা বিভিন্ন তথ্যর ভিত্তিতে আসলে জিনিসটাকে সাজানো, যে এটা কতটুকু আসলে আমাদের জন্য ক্ষতিকর, এবং এগুলা একসাথে এই বিভিন্ন ক্ষতিকর দিকগুলা আমাদের তুলে ধরে এগুলো একত্রিত করলে আসলে বোঝা যায় যে আসলে কি বেশি ক্ষতিকর, নাকি আসলে কি এটাকে আমরা যে একটা জিনিসকে রিস্ক বলছি এটাকে আসলেই কি রিস্ক, নাকি আসলে আমাদের ভুল ধারণার কারণে এটাকে আমরা রিস্ক মনে করছি। এটা হচ্ছে মেইনলি রিস্ক এস্টিমেশন, যে এটা রিস্কটাকে আদৌ কি রিস্ক নাকি এটা বের করে আনার যে প্রসেসটা, এটা হচ্ছে রিস্ক এস্টিমেশন। আচ্ছা। রিস্ক অ্যাসেসমেন্টের একটা বড় বিষয় যেটা এখানে বলা হয়েছে যে ইন মেনি কেসেস রিস্ক অ্যাসেসমেন্ট অনলি হ্যাভ লিমিটেড রিলায়েবিলিটি। সো রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটা আসলে যে আমরা গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য এটা খুবই আসলে লিমিটেড, কারণ আমাদের এই ধরনের যে রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা আসলে আমাদের হিউম্যান জাজমেন্টের উপরে নির্ভর করে, যে একটা টেকনোলজি যে রিস্কটা আমরা ধারণা করতেছি এটা আসলে ভ্যারি করতে পারে বিভিন্ন পার্সন টু পার্সন। এমনকি আমি আমার ফ্রেন্ডদেরকে যদি জিজ্ঞেস করি 5G সম্পর্কে, একজন এক রকম মতামত দিবে, এবং বিভিন্ন সায়েন্টিস্টরা এবং বিভিন্ন ল্যাব এবং অ্যাসোসিয়েশন গুলো আলাদা আলাদা মতামত দিবে। তো সেই ক্ষেত্রে আসলে একজন যদি এই রিস্ক অ্যাসেসমেন্ট করে এটা আসলে রিলায়েবল হবে নাকি না এটা আসলে একটা চিন্তার বিষয়। সো এটা একটা রিস্ক অ্যাসেসমেন্টের একটা বড় সীমাবদ্ধতা। This is because the result often depends on the original assumptions made, as the box on the estimated risk of dioxin shows. সো এখানে যেটা বললাম যে আসলে আমরা কি ধরনের অ্যাসাম্পশন করছি, যে আসলে যেমন বললাম যে 5G রেডিয়েশনের কারণে আমাদের ক্যান্সার হতে পারে, এটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা আসলে রিস্ক অ্যাসেসমেন্ট গুলো করছি। বাট আমরা যদি এই অ্যাসাম্পশনটা নাই করতাম তাহলে কিন্তু আমাদের অ্যাসেসমেন্টটা ভিন্ন রকম হতো, এবং এই এই জিনিসটা আমাদের আসলে রিস্ক অ্যাসেসমেন্টটার যে রেজাল্টটাকে, যে এস্টিমেশনটাকে, এটাকে আসলে প্রভাবিত করে। এটা দেখা যায় যে রিস্ক অ্যাসেসমেন্টে এটা আরেকটা বড় সমস্যা। In connection with this, it is striking that many risk assessments do not give an estimate of accuracy and reliability of the final result. সো এখানে একটা দেখার বিষয় যে রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় আসলে যে একটা ভালো কানেকশন তৈরি করতে পারি না, যে আসলে এই রিস্কটা কিভাবে আমরা যদি থেকেও থাকে কিভাবে এটাকে এলিমিনেট করা যায়, অথবা এটা আমরা যে অ্যাসেসমেন্টটা করছি এটাকে আদৌ কি রিলায়েবল নাকি, এগুলো আসলে এগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করা, কানেকশন তৈরি করা একটা বড় ধরনের সমস্যা। এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টের আরেকটা তৃতীয় একটা আমরা বলতে পারি যে একটা সমস্যার মতো। when are risk acceptable? সো রিস্ক কখন আমাদের গ্রহণ করা যেতে পারে একটা বিষয়, এটা নিয়ে আসলে এই মূল টপিকটা, এটা আলোচনার বিষয়। সো রিস্ক অ্যাসেসমেন্টস আর নেভারদালেস an important source of information for judging the acceptability of risk. তো রিস্ক অ্যাসেসমেন্ট আসলে আমরা একটা টেকনোলজির রিস্ক কতটা আমাদের জন্য গ্রহণযোগ্য এটা আসলে বের করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ যদিও এটা অনেক অনেক লিমিটেশন আছে, অনেক সীমাবদ্ধতা আছে, তাও আসলে এটা কিছুটা হলেও আমাদেরকে একটা রিস্ক গ্রহণ করার ক্ষেত্রে সাহায্য করে। কারণ আমরা যদি রিস্ক গ্রহণ নাই করতে পারি তাহলে বর্তমানে আসলে আমাদের এত আধুনিক মডার্ন যে টেকনোলজিগুলো আমরা কথা বলি, যেগুলো ছাড়া আমাদের জীবন প্রায় অচল, এগুলো আসলে থাকতো না, কারণ প্রত্যেকটারই ছোটখাটো রিস্ক থাকে, এবং এগুলাকে আজকে আমরা একসেপ্ট করতে পেরেছি দেখেই দেখা যাচ্ছে যে এগুলো এক্সিস্ট করতেছে। Though there is no full agreement, we can mention the following four ethical considerations. তো আসলে একটা রিস্ক একসেপ্ট করার ক্ষেত্রে আসলে কোনো নির্দিষ্ট কোনো মানে নিয়ম নেই, যে আসলে কেউ আসলে একসাথে সবাই আসলে একসাথে স্বীকার করতে পারবে না যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকলে একটা রিস্ককে একসেপ্ট করা যাবে, অথবা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য না থাকলে একসেপ্ট করা যাবে না। এটা আসলে সবাই একই রকম মনে করবে না, একজনের ক্ষেত্রে একরকম হতে পারে। তো এখানে আসলে মূলত কয়েকটা বিষয়কে তুলে ধরা হয়েছে যে যেগুলো আমাদের প্রধানত মাথায় আসে রিস্ক অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে some posit that risks are only acceptable if those running the risk have agreed to the risk, having received complete information concerning the risk. সো অনেকে মনে করে যে একটা রিস্ক তখনই অ্যাকসেপ্টেবল হতে পারে যখন যারা এই রিস্কটা
সাথে জড়িত মূলত যারা টেকনোলজিটা বানাইছে অথবা যারা এটার নিয়ন্ত্রণ করতেছে, তারা যখন এই রিস্কটা সম্পর্কে পুরোপুরি জানে, পুরোপুরি কনসার্ন, এবং তাদের পুরোপুরি নলেজ থাকতে হবে, এবং তারা যদি এমন হয় যে তারা একটা টেকনোলজির কি ধরনের রিস্ক থাকতে পারে এটা না জেনে একসেপ্ট করার চেষ্টা করতে, সেটা একটা বড় সমস্যা হতে পারে, এবং দেখা যেতে পারে যে তাদের ল্যাক অফ নলেজের কারণে ফিউচারে আর বড় ধরনের কোনো রিস্ক দেখা দিতে পারে ওই ছোট একটা রিস্ক থেকে। সো এটা রিস্ক অ্যাকসেপ্টেন্সের জন্য একটা বড় একটা বিষয়, যে আগে যারা এই রিস্কটা অ্যাকসেপ্ট করতেছে তাদেরকে এটা সম্পর্কে ভালো জানতে হবে, এবং যারা টেকনোলজিটা বানাইছে অথবা যারা এটা স্টার্ট করছে তাদেরকেও এটা সম্পর্কে ভালো জানতে হবে। দিস প্রিন্সিপাল ইজ নোন অ্যাজ ইনফর্মড কনসেন্ট। সো এটাকে আমরা বলতে পারি ইনফর্ম কনসেন্ট হিসাবে বলা হয় এই প্রিন্সিপালটাকে, যে এটা সম্পর্কে সবাই জানে, ভালো মতো জানার পরে এটা একসেপ্ট করে। এটা হচ্ছে সেকেন্ড যে বিষয়টা অ্যাকসেপ্টেন্সের জন্য, সেটা হচ্ছে ডিগ্রি টু উইচ দ্য বেনিফিট অফ এ রিস্কি অ্যাক্টিভিটি ওয়েট আপ এগেইনস্ট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য রিস্ক। সো এখানে রিস্ক অ্যাকসেপ্টেন্স একটা বড় বিষয় হচ্ছে যে আমরা যে রিস্কটা অ্যাকসেপ্ট করতেছি, টেকনোলজি যে রিস্কটা অ্যাকসেপ্ট করতেছি, এটার যে বেনিফিট এগুলা যদি আমাদের ডিসঅ্যাডভান্টেজ অথবা ক্ষতিকর দিকগুলোর থেকে মানে তুলনা করে যদি ভালো না হয় বেনিফিট গুলা, সেক্ষেত্রে আসলে একসেপ্ট করাটা কঠিন হয়ে যায়, কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার গুড এফেক্ট থেকে ব্যাড এফেক্ট গুলা বেশি। সো যদি ওয়েট করে আমরা দেখতে পারি যে বেনিফিটটা তুলনামূলক বেশি এবং ডিসঅ্যাডভান্টেজটা কম, সেক্ষেত্রে রিস্ক একসেপ্ট করা যেতে পারে। দি অ্যাভেলেবিলিটি অফ অল্টারনেটিভস উইথ লোয়ার রিস্ক। সো 3 নাম্বার যে রিস্ক অ্যাকসেপ্টেন্সের যে পয়েন্টটা, ওটা হচ্ছে অল্টারনেটিভ যদি আমাদের কোনো ওয়ে থাকে যে রিস্ক অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে। এখানে আসলে বিষয়টা একটু ক্লিয়ার ভাবে আসে নাই, যেটা আমি নিজে অ্যাড করতে যাচ্ছি, যে লোয়ার যদি একটা সেম একটা জিনিসের ক্ষেত্রে, একটা টেকনোলজির ক্ষেত্রে যদি অল্টারনেটিভ কোনো রিস্ক থাকে, যে যেই রিস্কটা আমরা গ্রহণ করলে কম ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আসলে কিন্তু অরিজিনালি আমরা যেই রিস্কটা নিয়ে অ্যাসেসমেন্ট করতেছিলাম সেটা কিন্তু তার অ্যাকসেপ্টেবিলিটির যেই ক্ষমতাটা এটা হারায় ফেলে। কারণ দেখা যাচ্ছে যে আমাদের ভালো অল্টারনেটিভ আছে, তাহলে আমরা কেন ভালো অল্টারনেটিভটা গ্রহণ করব না? এটা হচ্ছে আসলে এই অল্টারনেটিভ থাকার যে মূল যে অ্যাকসেপ্টেবিলিটি, এটা হচ্ছে আসলে দেখার বিষয় যে আসলে অল্টারনেটিভ আছে কিনা। যদি অল্টারনেটিভ না থাকে সেক্ষেত্রে একরকম ফলাফল পাওয়া যেতে পারে, এবং অল্টারনেটিভ থাকলে দেখা যেতে পারে যে আমরা নিজেরা যেই প্রথমত যেই রিস্কটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা থেকে কম ক্ষতিকর একটা রিস্ক যদি থাকে তাহলে সেটা গ্রহণ করা যেতে পারে। The acceptability of the risk of a technology also depend on the availability of alternative with lower risk। যেটা বললাম যে আসলে অল্টারনেটিভ থাকলে আমাদের এই আসলে বেশি ক্ষতিকর রিস্ক গুলা গ্রহণ করার মনে হয় না প্রয়োজন আছে, কারণ সেক্ষেত্রে আমরা যেহেতু ভালো অল্টারনেটিভ গুলো পাইছি, এবং এই অল্টারনেটিভ গুলো একটা বৈশিষ্ট্য হবে যে অরিজিনাল আমরা যে রিস্কটা নিয়ে আলোচনা করতেছি ওগুলার ভালো দিকগুলোকে বাদ দিয়ে না, ওই ভালো দিকগুলো অবশ্যই থাকবে কিন্তু খারাপ দিকগুলো তুলনামূলক কম, সেক্ষেত্রে রিস্ক অ্যাকসেপ্টেন্সে একটা বড় প্রভাব ফেলে। লাস্টের যে বিষয়টা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইথিক্যাল কনসিডারেশন ইন অ্যাকসেপ্টিং রিস্ক in the degree to which risk and benefits of risky activities are justly distributed. সো আমরা ইথিক্যালি যখন কনসিডার করি যে একটা রিস্ককে গ্রহণ করা যাবে কিনা, সেক্ষেত্রে আসলে একটা রিস্কি অ্যাক্টিভিটি বেনিফিট এবং যে খারাপ দিকগুলো আছে এগুলো আসলে একটা ভালোভাবে ডিস্ট্রিবিউটেড থাকতে হবে, যে আসলে যেমন বলা যেতে পারে যে একটা টেকনোলজির ক্ষেত্রে 1% চান্স আছে যে এটা থেকে বড় ধরনের না, বললাম যে ছোটখাটো একটা ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আসলে কনসিডারেশনে অনেক সময় নেওয়া হয় না রিস্কটাকে। কিন্তু এমন যদি হয় যে আসলে যে রিস্কটা 30% আছে, যে আমাদের 5G নেটওয়ার্ক থেকে আমাদের ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি 30%, বাট না হওয়ার প্রবাবিলিটি 70%, আর এটার থেকে যে আমরা সুবিধাগুলো পাচ্ছি যে হাই স্পিড ইন্টারনেট, ভালো নেটওয়ার্কিং, আমাদের ডাটা ট্রান্সফারের অনেক সুবিধা হবে, এগুলা 70%। তো সেক্ষেত্রে আসলে এখানে একটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে, যে আসলে এটা চিন্তা করে দেখতে হবে যে আসলে কি এটা ভালোভাবে ডিস্ট্রিবিউটেড কিনা। এটা আসলে একটা থার্ড যে আমাদের পয়েন্ট আছে এটার মতোই, যে আসলে অল্টারনেটিভ থাকলে অথবা সরি এটা হচ্ছে মেইনলি আমাদের সেকেন্ড টপিকটার মতো, যে আসলে ভালো খারাপ দিকগুলা কিভাবে একটাকে ট্যাকেল করে, এটা আসলে বিবেচনায় নিয়ে আসলে একটা রিস্ক অ্যাকসেপ্ট করা হয়। আর রিস্ক
benefits just are risk and benefits justly distributed. তো এখানে আসলে যেটা একটা চিন্তা বিষয় যে একটা রিস্কের যে যে খারাপ দিকটা আছে এবং বেনিফিট গুলা যে হতে পারে এগুলা কি আসলে ঠিক মতো ডিস্ট্রিবিউটেড কিনা এটা নিয়ে আসলে চিন্তা আমাদের সবার আগে করতে হয়। সো অ্যান ইম্পর্টেন্ট ইথিক্যাল কনসিডারেশন ইন অ্যাকসেপ্টিং রিস্ক ইজ দ্য ডিগ্রি টু উইচ রিস্ক অ্যান্ড বেনিফিটস অফ রিস্কি অ্যাক্টিভিটিস আর জাস্টলি ডিস্ট্রিবিউটেড। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে স্লাইডটা ছিল এটার ফোর্থ পয়েন্টটাকে মেনলি এখানে তুলে ধরা হয়েছে যে একটা রিস্কি অ্যাক্টিভিটিকে একসেপ্ট আমাদের মোরালি অথবা ইথিক্যালি কনসিডার করার আগে এটা ভালো খারাপ দিকগুলা কিভাবে ডিস্ট্রিবিউটেড এবং ঠিক মতো ডিস্ট্রিবিউটেড কিনা এটা আমাদেরকে আগে তুলনা করে দেখতে হয়। This refers to the Kant's first categorical imperative, which is an equality principle. সো এই জিনিসটা আসলে আমরা গত উইকে যে জিনিসটা নিয়ে একটা আলোচনা করছিলাম যে ক্যানস থিওরি অথবা ক্যানস ফার্স্ট ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, এটা হচ্ছে আসলে যে একটা অ্যাক্টিভিটির খারাপ দিক ভালো দিক এগুলো আসলে যথাযথভাবে এগুলা কি পাচ্ছে নাকি, যে গুরুত্ব পাচ্ছে নাকি, যথাযথভাবে ডিস্ট্রিবিউটেড কিনা, এটা আসলে অনেকটাই ওই ক্যানস থিওরিটাকে একটা রিফার করে, অনেকটাই ওই দিকে যায়। আমরা যদি ফিলোসফিক্যালি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা মিল পাওয়া যায় ওই থিওরিগুলোর সাথে। The equal treatment concerning risk can be achieved by setting standards. So একটা বিষয় হচ্ছে যে একটা রিস্ক, বিভিন্ন রিস্কের ক্ষেত্রে যাতে আমরা রিস্কগুলোকে একইভাবে ট্রিট করতে পারি, একইভাবে দেখতে পারি, সেটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড সেট করতে হবে। Standards treat everybody equally, which does not mean that everyone runs the same risk. সো স্ট্যান্ডার্ডের একটা ভালো দিক হচ্ছে যে স্ট্যান্ডার্ড সবাইকে সমানভাবে দেখে। একটা স্ট্যান্ডার্ড থাকলে যেমন আমাদের বিভিন্ন জীবনে মানুষের কিছু স্ট্যান্ডার্ড ফলো করে, যেমন সবাইকে আইন মেনে চলা, এটা একটা স্ট্যান্ডার্ড যে সবার জন্য এটা সমান। কিন্তু তার মানে এই না যে সবাই আইন ভঙ্গ করলে সমান ক্ষতির সম্মুখীন হতে পারে অথবা সমান বিপদে পড়তে পারে অথবা সমান পানিশমেন্ট পেতে পারে। কিন্তু এটা আমাদের অ্যাক্টিভিটি গুলাকে আসলে নিয়ন্ত্রণে সাহায্য করে। যদি স্ট্যান্ডার্ডও থাকে তাহলে আসলে সবার জন্য আমরা বলতে পারি যে জিনিসটা সমান। It means that maximum permissible risk is equal for everybody in principle. সো এটা একটা বড় মিনিং হচ্ছে যে সর্বোচ্চ যে ক্ষতিটা রিস্কটা হতে পারে এটা সবার জন্য এই স্ট্যান্ডার্ডের ভিতরে, এই প্রিন্সিপাল ভিতরে সবার জন্য সমান হবে। যে আইন যেহেতু যেমন আইন যেহেতু আছে, আইন সবার জন্য প্রযোজ্য, কিন্তু তার মানে এই না যে কেউ একজন চুরি এবং ডাকাতি এগুলো কিন্তু ভিন্ন রকম পানিশমেন্ট আছে। এবং এইটা হচ্ছে এর আগের লাইনে বোঝা গেছে যে স্ট্যান্ডার্ড তো থাকবে সবার জন্য সমান, বাট স্ট্যান্ডার্ডের বাইরে গেলে অথবা এটার যে আউটকাম যে প্রভাবগুলো ফেলতে পারে এগুলো পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে এবং আমাদের অ্যাকশনের উপরে ভ্যারি করতে পারে। Through standardization we can defend through standardization can be defended by appealing to the ethical principle of equity. There are ethical objections to be raised as well. সো স্ট্যান্ডার্ডাইজেশন অথবা একটা স্ট্যান্ডার্ড তৈরি করার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডগুলোকে ডিফেন্ড করতে পারি, যে আমাদের কিছু ন্যায় বিচারের মাধ্যমে আমরা এই স্ট্যান্ডার্ডগুলোকে করতে পারি। যে একটা স্ট্যান্ডার্ড সেট করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে যে স্ট্যান্ডার্ডটা আমরা সিলেক্ট করছি এটা কি আসলেই কি ভালো, এটা কি সবার জন্য কি সমান কিনা, অথবা এটা আদৌ কি আমাদের ঠিক হচ্ছে নাকি স্ট্যান্ডার্ডটা সেট করা। সো ইকুয়াল আমরা যদি ন্যায় বিচারের নীতি দিয়ে যদি এগুলোকে যাচাই করে দেখি, এটা হচ্ছে যাচাই করে দেখতে হবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা ন্যায় বিচার দিয়ে আসলে যাচাই করলেও এগুলার বিরুদ্ধে যে অবজেকশন তৈরি হবে না তা না। এখানে যে পয়েন্টটা বলা হয়েছে যে অবজেকশনস টু বি রেজড অ্যাজ ওয়েল, সো এখানে আসলে অবজেকশন থাকবে, অলওয়েজ অবজেকশন থাকবে, কিন্তু তাই বলে আমরা এই স্ট্যান্ডার্ড গুলাকে ইকুয়াল ন্যায় বিচারের প্রিন্সিপাল দিয়ে যাচাই করব না এরকম না। আমাদের যাচাই করতে হবে এবং একই সাথে অবজেকশনও থাকবে, কারণ অবজেকশন থাকলে একটা জিনিসের ভালো খারাপ দিকগুলো উঠে আসে অনেক সহজে। বাট অবজেকশন যদি না থাকে, আমরা জাস্ট ওয়ান সাইডেড ভিউ নিয়ে থাকবো, সেক্ষেত্রে দেখা যাবে যে কখনো যদি কোনো সমস্যা সৃষ্টি হয় আমরা আসলে কারণটা খুঁজে পাবো না যে কেন সমস্যাটা হয়েছে। কিন্তু যদি অবজেকশন থাকে সেক্ষেত্রে আমাদের ধারণা থাকতে পারে যে কেউ একজন আমাদেরকে অবজেকশন দিছিল যে নির্দিষ্ট রিস্কের এই রকম সমস্যা হতে পারে, তারা মানতে রাজি না, এবং এই জিনিসগুলো পরে আমাদের ফিউচারে এই বিভিন্ন রিস্ক থেকে যে সমস্যাগুলো হতে পারে এগুলো সমাধানে সাহায্য করে।
A first possible example objection is that little account is given of the pros and cons of risky activities. সো রিস্কি অ্যাক্টিভিটি ক্ষেত্রে একটা বড় অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে একটা বড় অবজেকশন যেটা মানুষ শো করতে পারে যে যদি যথাযথভাবে এগুলার যে ভালো খারাপ দিকগুলো আছে এগুলা সম্পর্কে যদি ভালো মতো তথ্য না থাকে, এটা একটা অবজেকশনের মূল নিয়ম হতে পারে যে স্ট্যান্ডার্ড সেট করার আগে আমাদের স্ট্যান্ডার্ডের আমরা জাস্ট ভালো দিকগুলো যদি তুলে ধরি তাহলে কিন্তু আসলে অনেকেই এগুলার যে নেগেটিভ দিকগুলো আছে এড়ায় যাবে, কিন্তু অনেকে অবজেকশন তুলতে পারে যেগুলো খারাপ দিকগুলো কেন নেই এবং কেন এই খারাপ দিকগুলো নিয়ে অথবা ভালো খারাপ একই সাথে যাচাই বাছাই না করে এই স্ট্যান্ডার্ডটা সেট করেছে, এটা নিয়ে অবজেকশন তুলতে পারে। A second possible ethical objection against standardization is that it is uh, paternalistic. So এই আমাদের এই বিভিন্ন রিস্কের ক্ষেত্রে যে দ্বিতীয় অবজেকশনটা আসে স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্বৈরশাসন। সো যদি কেউ আমরা কোনো বড় গ্রুপ অথবা ক্ষমতাশীল গ্রুপ যদি স্ট্যান্ডার্ডগুলো সেট করে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা তাদের নিজেদের সুবিধার জন্য দেখা যাচ্ছে যে স্বৈরশাসনের মাধ্যমে স্ট্যান্ডার্ডগুলো সেট করতে পারে এবং স্ট্যান্ডার্ডগুলো এক প্রথমবার যদি সেট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ যদি অবজেকশন তৈরিও করে সেট হওয়ার পরে সেই ক্ষেত্রে আসলে তাদের কোনো ন্যায় বিচার পাওয়ার উপায় থাকে না, কারণ এগুলা তখন আসলে আমাদের সমাজে অথবা রাষ্ট্রে এগুলো স্থায়ী হয়ে যায় এবং তখন রাষ্ট্রীয় আমাদের সবার মধ্যে এগুলা একটা আমাদের কার্যকলাপকে প্রভাবিত করে। পিপল ডু নট এটা উদাহরণ দিতে পারবা তোমাদের সবার লাইফে এই ধরনের ইয়ে হয়েছে? যেমন আর কেউ তুমি তো কষ্ট করতেছো, আর কেউ ফেসবুক ইউজ করো না এরকম কেউ আছো? ফেসবুকের উদাহরণ দিতে পারবা তাজবীর? স্যার ফেসবুকে যেমন রিসেন্টলি সম্ভবত আমি শিওর না পলিটিক্যাল নানা নিয়ে বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে স্যার কলেজের যে আমাদের যে জিনিসটা নিয়ে একটা কথা হচ্ছে যে এইচএসসি রেজাল্ট, এটা নিয়ে কিন্তু সরকারি বিভিন্ন আইন সেট করছে যে এটা নিয়ে কোনো কথা বলতে পারবে না, বিশেষ করে টিচার স্টুডেন্ট কেউই না। তো এটা আসলে একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে এবং এটার বিরোধিতা করলে কিন্তু বলছে যে শাস্তির ব্যবস্থা আছে এবং এটা আসলে স্বৈরশাসনের একটা বড় কারণ অনেকেই জানে যে এই এসএসসি রেজাল্টটা যদি পরীক্ষা না নিয়ে নেওয়ার ফলে এটা অনেক মানুষের যেমন ক্ষতি হয়েছে অনেকের উপকার হয়েছে। তো এখানে আসলে এটা আসলে যদি কনসিডার করি যে কোনো রেজাল্টই আসলে পরীক্ষার আগে দেওয়া উচিত না, কোনো আসলে নলেজের ক্ষেত্রে এটা আসলে খুবই একটা বড় প্রভাব ফেলতে পারে, কারণ আমরা দেখছি বাস্তবে যে অনেক স্টুডেন্টরা আছে যারা এসএসসি অথবা জেএসসি তে ভালো রেজাল্ট করে নাই, কিন্তু এইচএসসি তে গিয়ে তার মধ্যে একটা পরিবর্তন আসছে, সে নিজের নলেজকে প্রমাণ করার জন্য অনেক পরিশ্রম করে দেখা যায় যে ভালো রেজাল্ট করছে এবং প্রত্যেক বছরই এরকম থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে এই বছর অনেকে এই সুযোগটা পায় না এবং যারা কষ্ট করছে বিগত 2 বছর তাদের এই কষ্টের কিন্তু ফলটা কিন্তু তারা অর্জন করতে পারে। আমি ইন্টারাপ্ট করি, আমি অ্যাকচুয়ালি হইতে পারে, বাট হচ্ছে আমি তোমার টেকনোলজি অ্যাসপেক্টে যদি বলি, ধরো তোমার ডাটা ফেসবুক সেল করে, তুমি জানো? জি স্যার জানি। তোমার এবং একটা হিসাব করে দেখা হয়েছে যদি সবাইরে হচ্ছে ইয়া হইতো তাহলে তোমার ডাটার দাম হচ্ছে প্রায় 8,000 টাকা, প্রায় 8,000 টাকা, ঠিক আছে? তো কি হয়েছিল যে এই তোমার ডাটা সেল করতে, তুমি তোমার একটা উদাহরণ দেই, জাস্ট একটা উদাহরণ দেই, তোমার প্রাইভেসি এটা ভায়োলেট হচ্ছে, এটা প্রচন্ড ভাবে। তুমি যদি গুগলে হচ্ছে কোনো প্রোডাক্ট তুমি কিছু কিনবা, যেমন মোটরসাইকেল কিনবা, তুমি মোটরসাইকেল কিনবা যদি সার্চ দাও, তারপরে হচ্ছে তুমি হচ্ছে ওই ব্রাউজারে তুমি ফেসবুকে যদি ঢুকো দেখবা হচ্ছে মোটরসাইকেলের অ্যাড আসতেছে। জি স্যার, ঠিক আছে? এটা মেইন কারণ হচ্ছে ফেসবুক তোমার হচ্ছে ইয়া করতেছে, এবং ফেসবুক যখন হচ্ছে সে একটা স্ট্যান্ডার্ড সেট করছে, ওই যে তুমি বললো অথরিটেটিভ ফিগার, তাই না? তারা কিন্তু অথরিটি ফিগার হয়ে গেছে এবং হচ্ছে ওই স্ট্যান্ডার্ড সেট করছে, এখন তুমি যাবা কই? আর কোনো ফেসবুকের এক হচ্ছে ফেসবুকের কোনো অল্টারনেটিভ নাই, দুই হচ্ছে ওদের হচ্ছে আমরা বাপ মা মেনে বসে আছি। জি স্যার, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। সো এটা ছিল শর্ট অ্যান্সার। আর তোমার হচ্ছে তোমার ব্যাখ্যা দেয়ার এবং হচ্ছে ওপেনলি কথা বলার একটা ইয়া বলি, প্রশংসা করি আমি যে তোমার এগুলা খুব ভালো, কিন্তু তোমারে আমি
ইয়া বলি, তুমি যখন হচ্ছে বড় লেভেলে যাবা অথবা তুমি হচ্ছে প্রেজেন্টেশন দিবা, তোমার হচ্ছে ধরো কথার কথা তুমি মন্ত্রীর সামনে প্রেজেন্টেশন দিতে গেছো, ঠিক আছে? জি ধরো স্যার। সিম্পল একটা জিনিস, এটা অ্যাকচুয়ালি শুধু তোমার জন্য না, এটা সবাইরই বলতেছি, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে প্রেজেন্টেশন দিবা, তোমার ম্যাক্সিমাম টাইম দিবে হচ্ছে 10 মিনিট, কারণ তার টাইম নাই, ঠিক জি আছে? স্যার। তার ধরো বাংলাদেশে 15 কোটি মানুষ আছে, 15 কোটি মানুষের মধ্যে হচ্ছে তুমি ট্যালেন্টেড, আরো একজন দুইজন কি পাওয়া যাবে না? জি স্যার, সবাইরে অবশ্যই যদি পাওয়া আমি যাবে। হ্যাঁ, এখন যদি আমি সবাইরে 1 ঘন্টা করে সময় দিই, তাহলে কি আমি কোলাইতে পারবো? না স্যার, অবশ্যই না। সো তখন যেটা করে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে 5 মিনিট বা 10 মিনিট দিবে। তুমি কি করতে হবে, তুমি ওই 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে ইয়া করতে হবে। লেটস সে তোমাদের জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই, অবভিয়াসলি আমিও তোমার মতো ছিলাম, অবভিয়াসলি, এবং আমারে তোমার যেভাবে আমি বলতেছি আমার বলার মতো কেউ ছিল না, থাকলে হয়তো বা আগেই শিখতাম, ঠিক আছে? স্যার। তো কাহিনী যেটা জি স্যার। হচ্ছে এরকম যে তুমি ইয়া করলা, তোমার 5 মিনিট সময় দিবে, 5 মিনিটের মধ্যে তুমি সুন্দর করে বুঝাইতে হবে, তোমার হচ্ছে আশেপাশ থেকে, ও হ্যাঁ অনেক জিনিস আছে আশেপাশ থেকে বুঝাইতে হবে। সে তখন হচ্ছে এগুলো কোয়েশ্চেন করবে, তুমি সে যদি না বুঝিস তাহলে কোয়েশ্চেন করবে, বুঝাইতে পারছি? জি স্যার। মানে আমি তোমার সিম্পল একটা সাজেশন দিলাম, ওকে কন্টিনিউ। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আমরা আর কত দূর আছি? আহ, স্যার যদি সম্ভবত উম, স্যার আর বেশি নেই, প্রায় লাস্টের দিকে আমরা সম্ভবত, হ্যাঁ আচ্ছা লাস্টেরটাতেই আমরা। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। সরি, আমি সো আমরা ওকে, আচ্ছা আমরা স্বৈর শাসন নিয়ে কথা বলতেছিলাম। সো হুম এরপরে যে জিনিসটা, যে পিপল ডু নট চুজ হুইচ রিস্ক দে ফাইন্ড অ্যাকসেপ্টেবল। তো স্বৈর শাসনের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে মানুষের আসলে চুজ করার কোনো ওয়ে থাকে না যে কোনটা তারা গ্রহণ করবে সেটা। দিস অবজেকশন ইজ স্পেশালি অ্যাপ্লায়েবল টু পার্সোনাল রিস্ক। সো এটা আসলে এই অবজেকশনটা পার্সোনাল রিস্কের ক্ষেত্রে বেশি অ্যাপ্লাই করা যেতে পারে, যে আহ, কোন কোন টেকনোলজি দেখা যাচ্ছে যে সমাজে সবার জন্য কোনো ব্যাড এফেক্ট ফেলছে না, বাট পার্সোনাল লেভেলে কারো সমস্যা করতে পারে। এবং যদি স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় সেক্ষেত্রে আসলে সেই পার্সোনাল রিস্কের জন্য একজন আসলে অবজেকশন দিলেও সেটা আসলে কাজ করবে না। তো লাস্টের যে জিনিসটা আমাদের এই আজকের আলোচনায়, সেটা হচ্ছে ওয়ান ক্যান ওয়ান্ডার ওয়েদার অ্যান ইকুয়াল ট্রিটমেন্ট অফ পিপল কনসার্নিং রিস্ক স্ট্যান্ডার্ডস লিড টু এ জাস্টলি ডিভিশন অফ রিস্ক। সো একজন মনে করতে পারে যে সবাইকে যদি ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে রিস্কের স্ট্যান্ডার্ড গুলো সম্পর্কে যে আমরা কনসার্ন থাকে এগুলো কি আসলে আহ, আহ, ভালোভাবে কি ডিভিশন হচ্ছে নাকি, যে আসলে সবার ক্ষেত্রে কি এগুলা সমানভাবে প্রযোজ্য কিনা, এই জিনিসটা আসলে একটা চিন্তার বিষয়। This is doubtful because the degree to which people benefit from risky activity differs. তো লাস্টে যে বিষয়টা আমাদের সবার মনে রাখতে হবে যে আসলে রিস্কি অ্যাক্টিভিটির থেকে সবাই সমান বেনিফিট নাও পেতে পারে, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে এবং হুম। তাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে ভ্যারি করবে। এটা হচ্ছে রিস্ক অ্যাকসেপ্টেন্স এবং রিস্ক স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস। আহ, আহ, হ্যাঁ, তো এতটুকু, আর আজকে আর নাই। আচ্ছা এখন তোমাদের আমি কিছু ইয়া দিই, ধরো তোমাদের তোমরা অবভিয়াসলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছো, এই আমাদের হচ্ছে ফিল্ড রিলেটেড একটা জিনিস আছে, তোমরা হয়তো নাম শুনছো, প্রাইভেসি সিকিউরিটি, এগুলো শুনছো জি না? স্যার। সো এক আমেরিকান এক রিসার্চার, অবভিয়াসলি মহিলা, উনি প্রেগনেন্ট হয়েছেন এবং হচ্ছে ওনার আম, ধরো হচ্ছে জিনিসপত্র কিন্তু আমেরিকায় দেখে হচ্ছে ওরা প্রাইম অ্যামাজন ট্যামাজন বেশি ইউজ করে, তাই না? জি স্যার। জি স্যার। তো দেখা যায় যে আমাদের প্রাইভেসি এখন এত দুর্বল, ঠিক আছে, যে তারা তারা হচ্ছে তুমি যদি সিম্পল কোনো কিছু সার্চ করো তারপর দেখা যায় তারা ধরে ফেলে যে তুমি কি করতে আছো। যেমন কথার কথা, তুমি হয়তো হইতে পারে তুমি সার্চ দিলা হচ্ছে ফিডার, সে সাথে সাথে বুঝে ফেলবে হচ্ছে মানে একটা বুঝে ফেলবে কি এজিউম করে ফেলবে যে হচ্ছে ইট ইজ সামথিং রিলেটেড টু বেবি। এবং তুমি যদি আরো সার্চ দাও সে হচ্ছে হয়তো বা আরো ইয়ে মানে এজিউম করে ফেলবে যে হচ্ছে ইউ আর গোয়িং টু বি এ ফাদার অর মাদার, বুঝতে পারছি? জি স্যার। সো এটা কিন্তু হচ্ছে প্রাইভেসি, এটা তোমরা কিভাবে দেখো দেখে জানি না, কিন্তু হচ্ছে উনি এটা ভালোভাবে দেখেনি, ঠিক আছে? এবং উনি যেটা করছে, উনি হচ্ছে, তোমরা যদি নাম শুনে থাকো টর ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, উনি হচ্ছে জি টর স্যার। ব্রাউজার, কারণ টর ব্রাউজার হচ্ছে সার্কিট
মানে আমরা বলি সার্কিট, এটা তোমাদের এখন বুঝাইতে যাবো না, তোমরা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মনে হয় ইউজ করে হ্যাঁ, সম্ভবত। তো ওখানে সার্কিট স্যার রেডি করে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট একসাথে ইউজ করে টোর, হ্যাঁ। তো কাহিনী যেটা হচ্ছে, ট্র্যাক যেহেতু না বিভিন্ন করা দিকে আছে। যায় এবং হচ্ছে তার ব্রাউজার কোনো জিনিসপত্র হচ্ছে সেভ করে রাখে না, এই কারণে হচ্ছে তার অবভিয়াসলি তুমি চাইলে চেঞ্জ করতে পারো, বাট জেনারেলি সেভ করে রাখে না। সো এটা একটা ইয়া ছিল। আর আরেকটা হচ্ছে যে তোমাদের আরেকটা কি উদাহরণ দিতে যাচ্ছিলাম, দাঁড়াও আমি আরেকটা কোনো একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম। ও, আমার ক্ষেত্রে বলি তাই না, যেমন আমি কিন্তু এটা পছন্দ করি না যে হচ্ছে সে আমার, যেমন কথার কথা আমি হচ্ছে আমি যে ব্রাউজার, যেমন আমার মোবাইলে কোনো ফেসবুক ইনস্টল করা নেই, ঠিক আছে, এটা আরেকটা কারণ আছে, আমি হচ্ছে যাতে সময় নষ্ট না হয় এটার জন্য। সেকেন্ড যেটা হচ্ছে, আমি যে ব্রাউজারে ফেসবুক ইউজ করি ওই ব্রাউজারে আমি আর কোনো কিছু ইউজ করি না, কারণ হচ্ছে ফেসবুক ইজ দ্য মোস্ট আনএথিক্যাল কোম্পানি অফ দিস ইউনিভার্স। ঠিক আছে, তোমরা তোমরা আমার কোনো উদাহরণ দিতে পারবা? অবভিয়াসলি আমি তোমাদের এই উদাহরণগুলো দিয়েছি, তোমরা আমার কোনো উদাহরণ দিতে পারবা এটার রিলেটেড? স্যার ফেসবুক তো স্যার মানে স্যার ডেটা তো সেল করে, তার উপর মানে অন্যান্য জায়গার ডেটাও তারা কিনে, এবং মাঝে মাঝে তারা কিছু ডেলিভারি ডেটা লিক করে, যেগুলা তারা বলে ডেটা লিক, বাট মানে বিহাইন্ড দ্য সিনস কেউ মোস্ট প্রবাবলি তাদের পে করতেছে ডেটাটা লিক করার জন্য। এটা স্যার কিছু কয়েক বছর আগে স্যার একটা ফেসবুকের হিউজ একটা ডেটা লিক হয়েছিল, ওটার জন্য স্যার লসুটও হয়েছে কিছু, বাট পরে ফেসবুক ওইটাতে জিতছে যে হ্যাকাররা আমাদের হ্যাক করছে, ওই জন্য ডেটা লিক হয়েছে। বাট মানে ম্যাক্সিমাম মানুষই বলে যে স্যার এটা ডেলিভারিটা একটা ডেটা লিক ছিল। তারপর স্যার শুধু ফেসবুক যে আমাদের আমরা কি টাইপ করতেছি কোথায় যেতেছি এটা শুধু ট্র্যাক করে না, ইনফ্যাক্ট ফেসবুক আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোনও ট্র্যাক করে, ফেসবুক গুগলও ইনফ্যাক্ট। কারণ স্যার এটা দেখবেন আপনি যে তখন একটা বলেন সাপোজ মোটরসাইকেল নিয়ে আমি যখন আলি এক্সপ্রেসে সার্চ দিব, দেখবো ফেসবুকেও মোটরসাইকেলের অ্যাড আইসা পড়ছে আমার সামনে। এখন এত খারাপ পর্যায়ে গেছে এটা, আমি যদি জাস্ট আলি এক্সপ্রেস নিয়ে যে আপনার সাথে কথা বলতেছি, আমি প্রিটি শিওর দেখবো যে আমার ফেস মানে মানে মাইক্রোফোনের থ্রু ফেসবুক এটা ট্র্যাক করে আমাকে মোটরসাইকেলের অ্যাড দেখানো শুরু করে দিছে। স্যার এটাই আর কি, মানে ওভারঅল সব রকমের ডেটা ওরা চুরি করতেছে। এমন কি স্যার রিসেন্টলি দেখলাম যে ফেসবুকের যারা মেইনলি উপরের পদে আছে তারা তাদের নিজেদের পার্সোনাল এজেন্ডাকে পুশ করার জন্য বিভিন্ন পলিসি হাতে নিতেছে, যেমন আমেরিকার যে নির্বাচন আছে এটাকে কেন্দ্র করে বড় ধরনের একটা তারা তাদের এজেন্ডাকে পুশ করার চেষ্টা করতেছে, এটা নিয়ে অনেকবার নিউজ দেখলাম। এটাও একটা স্যার তাদের একটা বড় সমস্যা বর্তমানে। এক্স্যাক্টলি। সো আমি তোমার আরো কিছু ইয়াদ দেই, যেমন হচ্ছে তোমরা তোমরা যদি এটা ইয়া করতে পারো, ক্যামব্রিজ অ্যানালিটিকার নাম শুনছো? জি স্যার। জি স্যার, এটাই লিক। কি করছিল বলো তো, বলতে পারবা কি? ওদের সাথে স্যার ফেসবুক ডাটা শেয়ার করেছিল এবং পরবর্তীতে তাদের থেকে সব লিক হয়ে গেছে। সো ফেসবুক অ্যাকচুয়ালি ইচ্ছা করে এটা, যদিও তুমি মানে আমরা ভ্যাগলি বলতেছি আছে এইভাবে। স্যার আমি ওইটারই কথা বলতেছিলাম, আমার জাস্ট ক্যামব্রিজ অ্যানালিটিকার নামটা মনে ছিল না। আচ্ছা, সো আমি জাস্ট এটা উদাহরণটা ইয়া করলাম, ধরো এক্সপ্যান্ড করলাম, সেটা হচ্ছে যে ক্যামব্রিজ অ্যানালিটিকা কি করছে, যে তারা হচ্ছে ক্যামব্রিজ অ্যানালিটিকার ডাটা সেল করছে, এবং ওই ডাটা দিয়ে কিন্তু হচ্ছে ইয়া হয়েছে তোমার কি হয়েছে, এই যে পরবর্তীতে তোমার হচ্ছে ওই ডাটাই হচ্ছে ইউজ করে আমেরিকার নির্বাচনে ইউজ করা হয়েছে, বুঝতে পারছি? তো তুমি বুঝতেছো যে ডাটা কোন লেভেলে গেছে, ডাটা এখন আমাদের কাছে কোন লেভেলে ধরো মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে, বুঝতে পারছি? সো এই কারণেই হচ্ছে যে এথিক্যাল ব্যাপার স্যাপার গুলা হচ্ছে যে অনেক সময় হচ্ছে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, যে আমরা কেন পড়তেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাথে। ধরো আমরা তো সফটওয়্যার যেমন আমরা যখন কম্পিউটার সায়েন্স পড়ছি, আমরা তো এথিক্যাল মানে এথিক্স বলতে কোনো কিছু এত ইয়া ছিল না। আমরা যখন পড়াশোনা করছি তখন ফেসবুক ধরো কয়েক বছর হয়েছে হয়তো, বাট হচ্ছে এত বড় প্রবলেম ছিল না, বুঝতে পারছি? কিন্তু যত সময় যাচ্ছে তত দেখা যাচ্ছে যে হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে মানে মেসিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং হচ্ছে এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারদের কনসেন্ট নেওয়া খুব জরুরি হয়ে পড়তেছে, বুঝতে পারছি? জি স্যার। আর তোমরা কোনো ডিসকাশন করবা যে কোনো গল্প আছে কিনা, হয়তোবা আমি জানি না, হয়তোবা আমার কম জানি, হয়তোবা এরকম কোনো আছে, বা তোমাদের পার্সোনাল তোমরা কি আর্টিকেল যদি পড়ে থাকো তাহলে হচ্ছে দেখতে পারো যে হচ্ছে
আর্টিকেলে হচ্ছে এগুলা ইয়া থাকে, ঠিক আছে? যে মানে তুমি যদি ওই যে বিদেশি নিউজ পেপার গুলো পড়ো, এগুলাতে হচ্ছে এগুলা ইনফরমেশন থাকে। বুঝতে পারছি? এই আর কি। জি স্যার। আর কিছু? স্যার সম্ভবত না। আচ্ছা, সো এথিক্স এই পর্যন্তই। আমি হচ্ছে এটার আমি বলছি যে আগেই বলছি আমি হচ্ছে এই সপ্তাহে অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতে পারি নাই, ঠিক আছে? আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আমি হচ্ছে এটার নোট রেডি করে আমি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। নেক্সট উইক আমাদের কোনো ক্লাস হবে না পূজার জন্য, ঠিক আছে? ওকে স্যার। আর আমাদের ওএস এ লাগবে আরো হচ্ছে একটা দুইটা তিনটা ম্যাক্সিমাম 4টা ক্লাস লাগবে, ঠিক আছে? সো হোপফুলি এর মধ্যে আমরা ওএস ও গুছিয়ে ফেলবো, ঠিক আছে? ওকে স্যার। আর তোমাদের এথিক্স যদিও শেষ হয়েছে, সাইবার ল বাকি আছে। সাইবার ল কোনো একজন আমরা ট্রাই করতেছি কোনো একজন লয়ার স্যার নেওয়ার জন্য, তোমাদের বড় ভাইদেরও নিছে। সো হয়তো বাইরে পূজার পরে আর কি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আর কিছু? আর নিহাল রে বইলো হচ্ছে বাসায় ইয়া লাগাইতে, ও সোলার প্যানেল লাগাইতে, বুঝছো? ওকে স্যার। ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।